গল্পের নাম অবশেষে তোমাকে পাওয়া, পর্ব সংখ্যা 17, লেখা তারা ইসলাম। সকালে আমার ঘুম ভাঙলো পাখির কিচিরমিচির শব্দে। আমার পিছনের একটু পাশে একটা জানালা, যেটা দিয়ে হালকা হালকা রোদও এসে পড়েছে আমার চোখে মুখে। সেদিকে তাকিয়ে আমি উঠে বসলাম। ফোন হাতে নিতে দেখলাম সকাল 7টা বাজে। পেটে প্রচুর খিদে, গত রাতেও কিছু খাওয়া হয়নি। এখন তো আমার কেউ নেই যে ডেকে খাবার দিবে। কেমন জানি নিজেকে একা একা মনে হলো। তবে সেসব চিন্তা বাদ দিয়ে আমি ফ্রেশ হয়ে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে আমি সেখানে থাকা আয়নার সামনে নিজেকে দেখে নিলাম। কেমন জানি কালো আর শুকিয়ে গেছি। চেহারার অবস্থা ভীষণ বাজে। তবে হাতে, নাকে, কানে কোনো জুয়েলারি নেই। আমি সব আব্বুর বাসায় রেখে এসেছি, কারণ আমি বিবাহিত জানলে অবশ্যই হাজব্যান্ড ছাড়া কেউ বাসা ভাড়া দিবে না। তাই ভাবলাম অবিবাহিত পরিচয় দেবো। এমনিও আমি আর রুদ্রের কাছে ফিরছি না। সেসব চিন্তা বাদ দিয়ে আমি ঘুমানোর জামা বদলিয়ে একটা সেলোয়ার কামিজ পরে নিলাম। তারপর চুলগুলো বেনি করে মাথায় কাপড় দিলাম। বাইরে যেতে হবে খাবার আনার জন্য, তারপর নিজের কাজে বেরিয়ে পড়ব। আমি নিচে বাগানের কাছে আসতে কারোর সাথে ধাক্কা লাগলো। কার সাথে লাগলো দেখার জন্য চোখ তুললেই সামনে থাকা ব্যক্তিটি বললেন, এই মিস, কে আপনি? আর এখানে কি করছেন? চোখকে হাতে নিয়ে হাঁটেন? আমি ভালোভাবে লকটাকে স্ক্যান করতে লাগলাম। হাঁটু পর্যন্ত পেন্ট, হাত কাটা টি শার্ট, শ্যামলা দেখতে, আর গাল ভর্তি দাড়ি। যদি রুদ্র আমার জীবনে না থাকতো, অবশ্যই আমি এই ছেলেটার উপর ক্রাশ খেতাম। তবে সেদিকে পাত্তা না দিয়ে বললাম, আমি এলিজা আহমেদ, এই বাসার নতুন ভাড়াটিয়া। আর আমি ইচ্ছে করে ধাক্কা দেইনি, বরং আপনি তাড়াহুড়ো করে আসছিলেন, তাই নিজের দোষ অন্যের উপর দেবেন না। উনি আমার কথা শুনে আমাকে স্ক্যান করতে লাগলেন। তারপর বললেন, ও আচ্ছা, নতুন ভাড়াটিয়া। আমি তোমার বাড়ির মালিকের বড় ছেলে, আহনাফ সওদাগর। সো আমার সাথে ভালো ব্যবহার করবে মিস এলিজা আহমেদ। তো এত সকালে যাচ্ছ কোথায়? ওনার কথা বিরক্ত হলাম। চেনা নাই জানা নাই, অমনি মতব্বরি করতে চলে আসলো। তাই একটু রাগ নিয়ে বললাম, মালিকের ছেলে হতে পারেন, মালিক তো আর নন। আর আমি যেখানে যাই না কেন তাতে আপনার কি, বলেই আমি হাঁটা ধরলাম। আমার কথা শুনে উনি অবাক হলেন। তারপর আমার যাওয়ার দিকে তাকিয়ে বললেন, এত ভাব ভালো না। ওনার কথা শুনে মনে মনে ভাবলাম আসছে বাড়ির মালিকের বড় ছেলে, যত সব আজাইরা। বলেই আমি নিজের কাজে চলে গেলাম। ফোনে রিংটোন বাজার কারণে রুদ্রের ঘুম ছুটে যায়। রাতে তার ঘুমোতে ঘুমোতে প্রায় 1টা বেজে যায়। গতকাল তাদের উপর প্রচুর প্রেশার গিয়েছে। রুদ্র এবার আদো আদো চোখ খুলে ফোনের দিকে তাকালো। তার ফোনে আমান কল করেছে। টাইম দেখে বুঝলো মাত্র 8টা বাজে। সে বিরক্তি নিয়ে ফোন রিসিভ করলো। ওপাশ থেকে আমান বলল, রুদ্র, ঘুম থেকে উঠেছিস? সবাই তোর জন্য অপেক্ষা করছে। রুদ্র নিজেকে শান্ত করে বলল, 10 মিনিটের মধ্যে আসছি আমি, বলেই ফোন রেখে দিল। রুদ্র অলসতা ছেড়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে আয়নার সামনে রেডি হচ্ছে রুদ্র। কিন্তু হঠাৎ নূরের কথা মনে পড়তে সে অবাক হয়। সে কিছুদিন ধরে এত কাজের প্রেশারে আছে যে নূরের কথা ঠিকভাবে চিন্তাও করতে পারছে না। সে দ্রুত ফোন দেখতে দেখতে লাগলো। না, নূর একবারও কল করেনি তাকে। তাহলে কি নূর সত্যি সত্যি তার উপর অভিমান করেছে? রুদ্র মনে মনে ভাবলো, এই কেসটা সমাধান করে সে দ্রুত নূরের কাছে ফিরে যাবে আর চটপট তার অভিমান ভেঙে দেবে। সে ফোনে একবার নূরের ছবি দেখে নিল। মেয়েটা এখন তার সব কিছু। নূরহীন জীবন যেন রুদ্রর জন্য বিষাক্তময়। সে দ্রুত রেডি হয়ে রুম ত্যাগ করলো। কলিং বেল বাজতেই রেহেলা খান দরজা খুলে দিল। আর দরজা খুলতে দেখতে পায় মারিয়া মির্জাকে। মারিয়া হেসে বলল, আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? রেহেলা খান হালকা হেসে বললেন, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো। তুমি ভালো আছো? আর ভেতরে এসো। মারিয়া মুচকে এসে ভিতরে ঢুকতে ঢুকতে বলল, আমিও ভালো আন্টি। তবে নূর কই? ওকে ফোনেও পাচ্ছি না, কদিন ধরে ভার্সিটিও যাচ্ছি না। কি হয়েছে ওর? মারিয়ার কথা শুনে রেহেলা খানের মুখ কালো হয়ে গেল। নূর কোথায় সেটা উনি নিজেও জানেন না। তাই মারিয়াকে বললেন, আসলে নূর তো গতকাল সকালে এখান থেকে চলে গিয়েছে, তোমাদের বাসায় যায়নি। মারিয়া ঘাবড়ে যায় ওনার কথা শুনে। তাই ভয়ে ভয়ে গলায় বলল, নূর তো আমাদের বাসায় ফেরেনি, আর না ভাইয়ার কাছে গিয়েছে, কারণ ভাইয়া এখন শহরের বাইরে। তাহলে নূর কোথায় গেছে? রেহেলা খান এবার চিন্তায় পড়ে গেছে। তাই উনি চিন্তিত গলায় বললেন, আমিও জানি না নূর কোথায়। মারিয়া ভয়ে ভয়ে এবার বলল, আন্টি আপনি মজা করছেন না তো? রেহেলা খান সিরিয়াস হয়ে বললেন, দেখো, তোমার সাথে কেন আমি মজা করতে যাব? সে সম্পর্ক আমাদের মধ্যে নেই। আর যদি আমি মিথ্যে বলি, তাহলে তুমি পুরো বাসা খুঁজে দেখো,
মারিয়ার কিছু ভাবতে পারল না, ভয় চিন্তা নিয়ে সে নূরের বাসা ত্যাগ করলো। মারিয়া তার নিজ বাসায় এসে সব কথা খুলে বলতে সবাই ঘাবড়ে যায়। সবাই অনেক চিন্তায় পড়ে যায় নূরের জন্য। মেয়েটা গেল কই? আমি কাঁধে একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। তখন ঠিক সকাল 11টা বাজে। অনেক রোদ, তবুও আমি হেঁটে চলেছি। আর আশেপাশে কয়েকজন থেকে চালাকির সাথে জিজ্ঞেস করছি শায়লা খাতুন কে, চিনে কিনা, কিংবা থাকে কোথায় ইত্যাদি। কিন্তু প্রায় 1 ঘন্টা খুঁজে কোনো লাভ হলো না। কেউ সঠিকভাবে বলতে পারছে না। আর বেশি গরমের কারণে আমার গলা শুকিয়ে গেল। পানি খাওয়া প্রয়োজন। তাই একটা দোকান থেকে পানির বোতল কিনতে কিনতে ওই দোকানদারকে বললাম, ভাইয়া, শায়লা খাতুনের বাড়িটা কোন দিক একটু বলবেন? দোকানদার ভাই আমার দিকে ভ্রু কুঁচকে দোকান তাকালেন, তারপর বললেন, একই ঠিকানা কালকে কতগুলা সেলেও করেছে। ওনার কথায় আমি চমকে গেলাম, তবে নিজেকে সামলিয়ে বললাম, কারা ছিল তারা, আর কি জন্য খুঁজছিল? দোকানদার ভাই স্বাভাবিক গলায় বললেন, তা তো আমি জানি না, আর কেন খুঁজছে তাও জানি না। তাদের এই এলাকায় অবশ্য আমি নতুন দেখেছি, আর তোমাকেও মনে হচ্ছে নতুন। আর তোমরা সবাই শায়লা খাতুনকে কেন খুঁজতেছো? ওনার কথায় আমি ঘাবড়ে গেলাম, তবু নিজেকে যথেষ্ট শান্ত করে বললাম, আমি নতুন এই এলাকায়, তবে ওনারা শায়লা খাতুনকে কেন খুঁজছেন জানা নেই আমার। আমি তো নাচ শেখার জন্য ওনাকে খুঁজতেছি। দোকানদার মনে হয় আমার কথা বিশ্বাস করেছেন, তাই বলতেন, আমি তো জানি না শায়লা খাতুন কোথায় থাকে, আর এই নামে কেউ এই এলাকাতে থাকে কিনা তাও জানি না। আমি হাতে ওনার থেকে পানির বোতল নিয়ে বললাম, ও আচ্ছা, সমস্যা নেই, আমি পরে খুঁজে নেব বলে তাড়াতাড়ি ওখান থেকে চলে আসলাম, না হলে ধরা পড়ে যেতাম। ওহে কি করিলি, বল পাইব তোমারে রাখিব আঁকিতে আঁকিতে। ওহে এত প্রেম আমি কোথা পাবো না, ওহে এত প্রেম আমি কোথা পাবো। বন্ধুরা, আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দুপুরে ক্লান্ত হয়ে ওই ভাড়া বাসায় ফিরছিলাম। যখনই আমি সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে যাব, তখনই বাড়ির মালিকের বাসা থেকে এই গানটা কেউ গেয়ে উঠল। কণ্ঠটা মারাত্মক সুন্দর ছিল, তাই আমি উপরে না উঠে সিঁড়ির এখানে দাঁড়িয়ে শুনতে লাগলাম। তবে যখন গানের আওয়াজ আর পাইনি, তখন হেসে সিঁড়ি দিয়ে নিজের ভাড়া নেওয়া রুমে চলে আসলাম। গানটা আমার সবচাইতে প্রিয় গান, তাই সেটা শোনার লোভ সামলাতে পারলাম না। তাই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম। কে গিয়েছিল জানা নেই আমার। আমি রেস্টুরেন্টে থেকে দুপুরে খাবার খেয়ে এসেছি, তাই ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিলাম। তারপর ভাবলাম বিকালে আবার বের হব, অন্য জায়গায় খুঁজবো ভেবে ঘুমিয়ে দেশে চলে গেলাম। ভাইয়া, আমি মুভ অন করতে চাই, তুমি যত তাড়াতাড়ি পারো আমার বিয়ের ব্যবস্থা করো বলে কেঁদে উঠল ফারিয়া। রিয়ান তার বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি তো তোকে আগেই বলেছি পুতুল, কিন্তু তুই তো আমার কথা শুনিসনি। ফারিয়া বলল, আমি নূরের ক্ষতি করতে চেয়েছিলাম, এমনকি ওকে মেরে ফেলার জন্য লোকও ঠিক করে ফেলেছিলাম। কিন্তু পরে মাথায় আসলো আমার ভাই তো এমন শিক্ষা আমাকে দেয়নি। না, এসব কিছু করে রুদ্রকে আমি পাবো। ওরা একে অপরকে ভালোবাসে, আমিও কাউকে চাই আমার লাইফে, যাকে পেলে আমি রুদ্রকে ভুলে যাব। ভাইয়া। রিয়ান তার বোনকে জড়িয়ে ধরে বলল, আমার এক বিজনেস পার্টনার আছে, উনি ওনার ছেলের জন্য অবশ্য তাকে পছন্দ করেছিলেন। তবে সেদিন আমি কিছু বলিনি। ওনাদের পরিবারের লোকজনগুলো ভীষণ ভালো, ওনার সাথে কথা বলি। ফারিয়া চোখের পানি মুছে বলল, তবে যার সাথে বিয়ে দিবা তার আগের কোনো পছন্দ আছে কিনা জিজ্ঞেস করবা। আর তুমিও তো বুড়ো হয়ে যাচ্ছ, বিয়েটা এবার করে ফেলো বলে দুই ভাই বোন এসে উঠল। মারিয়া থেকে রুদ্র যখন জানতে পারলো নূরের মিসিং হওয়ার খবরটা, তখন রুদ্রের দুনিয়া যেন থমকে গেল। সে কাঁপা কাঁপা গলায় মারিয়াকে বলছিল, ওর সাথে আমার একটু ঝগড়া হয়েছিল, তাই বলে ও কাউকে কিছু না বলে চলে যাবে, এটার মানে কি? মারিয়া, তুই ভালোভাবে খুঁজে নে ওর। রুদ্র মারিয়ার কল কেটে বিছানায় ধূপ করে বসে পড়ল। রুদ্র যা মনে মনে ভাবছে তা হলে রুদ্র একেবারের জন্য শেষ হয়ে যাবে। রুদ্র মনে মনে বলতে লাগলো, নূর, এত বড় শাস্তি তুমি আমাকে দিতে পারো না, আমাকে একা ফেলে কোথাও যেতে পারো না। রুদ্র কী করবে ভেবে পাচ্ছে না। নিজের প্রতি ঘৃণা হচ্ছে, কেন সে এত রাগী, কেন তার এত রাগ। রুদ্র তাড়াতাড়ি বিছানা থেকে উঠে পড়ল। এখন তার আমানের কাছে যাওয়া প্রয়োজন। বিকাল হয়েছে অনেক আগে।
আমি একটা হাঁটু পর্যন্ত টপস পরে জিন্স প্যান্ট পরে নিলাম আর গায়ে একটা কোটি জড়িয়ে কেডস পরে নিলাম, চুলগুলো উঁচু করে ঝুঁটি করে নিলাম। তারপর বেরিয়ে পড়লাম নিজের উদ্দেশ্যে। আমি এখানে সেখানে আম্মুকে খুঁজতে খুঁজতে ক্লান্ত। তবে কিছু দূর যেতে একটা পাথরের সাথে পা লেগে পড়ে যেতে নিলেই কেউ আমাকে ধরে ফেললো আর ঘাবড়ানো গলায় বলতে লাগলো, মিস আপনার লাগেনি তো? গলার আওয়াজ শুনে আমি থমকে গেলাম। মাথাটা উঁচু করতে সামনের ব্যক্তিটিকে দেখে ভয়ে ভয়ে বলে উঠলাম, রুদ্র। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন।